সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে। দর্শক, আমাদের সামনে যে ভাইটিকে দেখছেন আসলে তিনি এই মুহূর্তে আসলে সে স্বাভাবিক ছিল। এই মুহূর্তে কি তার সমস্যা হয়েছে যে দুজনের ঘাড়ে ভর করে আসলে তিনি চলতে হচ্ছে। তো আসলে এই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং পুরো বিষয়টি আমরা আসলে তুলে ধরবো আজকে। যে ভাইটি কিছুদিন আগেও সে সংসারের হাল ধরেছেন এবং পুরো সংসারটি তার উপরে নির্ভর ছিল, আজ তিনি কেন হুইল চেয়ারে বসে আছেন এবং এর পিছনে কি ঘটেছিল, কি ঘটনা আছে, আমরা সে বিষয়ে ভাইয়ের কাছে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই দেখতে আছেন কি অবস্থা আছে ভাই, দেখতে আছেন। আচ্ছা, কি ঘটেছিল আপনার? আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে কি ঘটেছিল আপনার? এই যে আপনি হুইল চেয়ারে বসে আছেন এবং আমরা দেখছি যে আপনার দুটি পা নেই। আসলে কি হয়েছে, আপনার কি ঘটেছে, একটু যদি আমাদেরকে বলতেন। ভাই আমি বাড়ি যেতেছিলাম শেরমান গাড়ি থেকে, তখন বাকেরগঞ্জ বইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। জোরে বলতে হবে, একটু জোরে বলুন। বাকেরগঞ্জ বইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, তখন ওই জায়গায় আমার হাসপাতাল আছে, হাসপাতাল দিয়া পরে পঙ্গু হাসপাতালে পাঠাইছি। কিভাবে ঘটেছে অ্যাক্সিডেন্টটা? আসলে আপনি শুরু থেকে বলেন, আপনি ঘটনাটা কিভাবে ঘটলো? ঘুমের পাতালি আসলো নাকি আল্লাহ জানে, ও বাম সাইডে খাম্বা আসলো, খাম্বা মেরে দিয়েছে। আচ্ছা, আপনি মানে কোথা থেকে আপনি কোথায় রওনা দিয়েছেন? আমি দোলাইপাড়া থেকে আমি বাড়ি যাবো আর কি। আমার বাড়ি হয়েছে গলাচিপা থানা, বকুলবাড়ি ইউনিয়ন। ঠিক আছে, তখন আর কি এই অবস্থা যাওয়ার পথে আমি বাড়ি যাবো। তখন বাসের পরিবহনের নাম কি? চেয়ারম্যান। এটা কোন জায়গা থেকে বাসটা ছেড়ে গেছে? দোলাইপাড়া থেকে একালে 10 মিনিট বন্ধ যায়, গলাচিপাও যায়। আচ্ছা আচ্ছা, মানে ঢাকা দোলাইপাড় থেকে বরিশাল 10 মিনিট পর্যন্ত যায়। আচ্ছা, তো আপনি ঈদের আগে কি বাড়ি রওনা দিয়েছিলেন? বাড়ি রওনা দিয়েছিলাম। আচ্ছা, আপনার নাম কি, আপনার পরিচয় কি? আমার নাম মোহাম্মদ মামুন খান। মামুন। আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি হয়েছে সোনখোলা, হায়গোবাড়ি। আচ্ছা, জেলা? জেলা পটুয়াখালী। জেলা পটুয়াখালী। আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো কিভাবে অ্যাক্সিডেন্টটি হলো, আসলে কি দেখেছেন আপনি বা আপনার কি স্মরণে আছে যদি বলেন আমাদেরকে। আমার স্মরণে, আমি তো সিট তো পাইনি, আমার সামনে বসাইছে, ঠিক আছে, বনাডে। আমি বনাডে বসাছিলাম, আমার চোখে একটু ঘুম ছিল, ঠিক আছে, রাইতে 2:30 3টার দিক দিয়ে অবস্থা। এই ড্রাইভারে দেখলাম যে খাম্বার বরাবর মারতে আছে, ঠিক আছে। আমি এই পর্যন্ত দেখছি, এরপরে আমার কোনো হুশ ছিল না। এরপরে আমি যাই যে কুয়ার ভিতরে, পানির ভিতরে, পরে আমার 2 পা। আপনি সামনে বসা ছিলেন? হ্যাঁ। ঘটনাটি যখন ঘটে তখন সময় কত? তখন রাত 2:30 থেকে 3টা বাজে। রাত 2:30 থেকে 3টা। আমি জাগনা পাইছি 6টার দিক দিয়ে। আপনি জ্ঞান পেয়েছে আর কি, বরিশাল আমার লয়ে গেছে তখন 7টা 8টার দিক দিয়ে। মানে আপনি যখন দেখলেন যে আসলে গাড়িটি বরাবর খাম্বার দিকে যাচ্ছে, মানে তখন আপনি কি করেছেন? মানে আপনি কি কোনো চিৎকার দিয়েছেন কিনা বা কিছু বলেছেন কিনা কাউকে, বা ড্রাইভারকে কিছু বলেছেন কিনা? না, আমি ড্রাইভার খালি কইছি যে গাড়ি ওদিকে কই যায়, ওদিকে কই যায়, এই বন্ধু বলছি। এরপর আর আমি কিছু বলতে পারি না। তো তারপরে আপনি যখন আপনার জ্ঞান আসলো তখন আপনি কি দেখেছেন? তখন আমি দেখি যে আমার 2 পাও নাই, আমি দেখি যে কুয়ার ভিতরে। আমি মানে আপনার এই পাও গুলো কাটা গেছে কি ওই অ্যাক্সিডেন্টের সময় নাকি হাসপাতালে? অ্যাক্সিডেন্টের সময়। অ্যাক্সিডেন্টের সময় দেখেন আপনার পাও নাই? পাও নাই, আমার দুটো পাও নাই। নিচে ঝুলানোর পরে পঙ্গু হাসপাতাল, শেরে বাংলা লয়ে গেছে বরিশাল, বরিশাল থেকে পাঠাইছে আমার পঙ্গু হাসপাতাল। পঙ্গু হাসপাতাল থেকে একে একে আমার মনে করেন 7-8 বার অপারেশন করছে। দর্শক, আসলে বলার ভাষা নেই যে মানুষটি কিছুদিন আগেও তার পরিবার নিয়ে তিনি মানে ঈদ উদযাপন করার জন্য মানে দেশে রওনা দিয়েছেন। আসলে পথে যখন তিনি রাত 2:30 আনুমানিক, তখন হলে দুর্ঘটনার শিকার হন এবং সেই দুর্ঘটনায় তার 2টি পা আসলে তিনি হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি আসলে পঙ্গু এবং এক পর্যায়ে মানে তার হয়তো জানি না ভবিষ্যতে কি হবে, কিভাবে তিনি চলবেন। তো এই যে আপনি যখন দুর্ঘটনা ঘটে, তারপরে আপনাকে মানে উদ্ধার করেছে কারা বা কিভাবে আপনাকে উদ্ধার করা হলো, এ বিষয়ে আপনি কিছু জানেন কিনা? হ্যাঁ, আমার এক ভাই আছে ওই বাকেরগঞ্জ, কান্দাকাটি করছি, বহুত রিকোয়েস্ট করছি, পরে এক লোকের নিয়ে আমার বরিশাল মেডিকেল হয়ে গেছে, তারপরে শেরে বাংলায়। এখান থেকে আমার মনে করেন পাঠাই দিয়েছে। আচ্ছা, আমরা পিছনে যিনি আছে উনি আপনার কি হন?
আমার ওয়াইফ। আপনার ওয়াইফের কাছে একটু আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম কি? আমার নাম লুৎফা। আচ্ছা, উনি আপনার তো হাজবেন্ড। জি। আপনাদের পরিবারে ছেলে সন্তান কয়জন? আমার দুটি ছেলে। দুটি ছেলে, একটু জোরে বলবেন। আমার দুইটা ছেলে। দুইটা ছেলে। আর ছেলেদের বয়স কত? একজনের বয়স 13 বছর, একজনের বয়স 7 বছর। আচ্ছা, কি করে ছেলেরা? এই এতদিন তো ভাই লেখাপড়া করছে, এখন বর্তমানে এক ছোট ছেলে, বড় ছেলেটা কাজে লাগাচ্ছি, ছোটটা পড়াশোনা বন্ধ, এখন এই অবস্থায় আছে। তো এই যে আপনার স্বামী যখন অ্যাক্সিডেন্ট করে, কিভাবে আপনারা খবর পেলেন যে সে অ্যাক্সিডেন্ট করছে? আমি রাত 10টার দিকে ওনার সাথে কথা বলছি, তখন উনি ইয়াতে আছে, আরিচা ফেরিতে আছে। পরে রাত 3টার দিকে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমার কাছে কোনো ফোন আসে নাই। 6টার দিকে ওই জায়গার এক লোক আমার কাছে ফোন দিছে যে এরকম এক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমি বিশ্বাস করি নাই। পরে উনি ওই রক্ত মাখা কাদা অবস্থায় উনি আমার ফেসবুকে ছবি দেখাইছে সরাসরি, যে এই লোক আমরা পাইছি খাদের মধ্যে। পরে আমি বললাম যে হ্যাঁ, এই লোক আমার। পরে ওনার অনেক রিকোয়েস্ট করছি, করার পর উনি বরিশাল শেরে বাংলা হসপিটালে নিয়ে গেছে, কিন্তু ওখানে ওনার ভর্তি রাখে নাই, বলছে যে ওনার অবস্থা খারাপ, রাখা যাবে না। পরে সেই জায়গাতে আমার এক ভাসুরের ছেলে, আমি যাইতে না যাইতে ও মনে করেন এই পঙ্গু হাসপাতালে নিয়ে আসছে রাত 10টার দিকে। নিয়ে আসার পর ওই জায়গায় ভর্তি হয়েছে, অপারেশন করছে। ডাক্তার বলছে যে যখন আপনি দুর্ঘটনার খবর পান তখন আপনি কোথায় ছিলেন? আমি ঢাকায় ছিলাম, সাভার চিরিপুর ছিলাম, আমি ওই জায়গায় থাকতাম। তো আপনি উনাকে যখন ঢাকা নিয়ে আসে তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি পঙ্গু হসপিটালে ছিলাম। হাসপাতালে ছিলেন। কি দেখেছেন প্রথমে আপনি ওনাকে যখন দেখেছেন? কি দেখেছেন? ওনারে প্রথম যখন দেখছি আমি, তখন ওনার কোনো স্মৃতি শক্তি কিছুই ছিল না, অজ্ঞান অবস্থা। ওনাকে নিয়ে আইছে, পরে আনার সাথে সাথে ওনার এমার্জেন্সিতে ভর্তি করাইছে। তখন ডাক্তারে বলছে যে এই পেশেন্ট বাঁচানো বড় সমস্যা হয়ে যাবে। পরে আমি অনেক রিকোয়েস্ট করলাম, কান্নাকাটি করলাম। পরে ওনারা অপারেশনে নিছে, নিয়ে প্রথমে ওনারা পা অপারেশন করছে। ওনারা অনেক রিকোয়েস্ট করার পর ওনারা ভাবছে যে পা দুইটা মনে হয় রাখা যাবে। পরে অপারেশন করার পর আমার নিদ্রতে পাঠাইছে ওনারা নিয়ে। ওনার অবস্থা খারাপ দেখে আমি নিদ্রতে গেছি হসপিটালে, তখন সেখান থেকে বলছে যে না, এই পার অনেক সমস্যা, পাও রাখা যাবে না। পরে আবার পঙ্গুতে নিয়ে আসার পর 3 দিন পর গিয়ে ওনার এই পাও দুইটা ওনারা কাটার সিদ্ধান্ত নিচ্ছে। পরে আমি বলছি যে দেখেন, একটা পাও রাখা যায় কিনা। অনেক কান্নাকাটি বলছি, আমার বাচ্চা দুইটা দেখছে। পরে যে আমি গরিব মানুষ, আমার দেখেন কামাই করার মতো উনি আমার সম্বল, এছাড়া আমার কেউ নাই। পরে ডাক্তার বলছে দেখেন, আমি পাও রাখতে পারবো, কিন্তু ওনার বাঁচানো যাবে না 3 মাসের বেশি, কারণ ওনার পাও দুইটার ভিতরে অ্যাসিড পড়ছে। অ্যাসিডের পানিতে ওনার হাড্ডি সহকারে সব গলে গেছে। পরে এই কথা বলার পরে পাও প্রথম একবার কাটছে, কাটার পর পরে আবার ইনফেকশন হয়েছে। পরে এইভাবে কাটতে কাটতে মনে করেন 8 বার ওনার পাও কাটছে। কাটার পর তো এখন ঘটনাস্থলে যে মানে পাওটা কাটা হয়েছে সেটা একে একে 8 বার, তাই তো? হ্যাঁ। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যেহেতু আমাদের আসলে ইউটিউব গাইডলাইন অনেক কিছু আসে যা দেখানো যায় না, তবু আমরা দেখানোর চেষ্টা করছি। তো আসলে এই যে ওনার মনে করেন চিকিৎসা, এই যে পাও একে একে 8 বার কাটা হলো, তো এই মানে খরচ বহন করছেন কিভাবে, বা কারা দিচ্ছে এই অর্থ? কারণ মনে করেন এর কাছ থেকে ওর কাছ থেকে, একটু জোরে বলেন বোন। মনে করেন আত্মীয় স্বজন এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে এভাবে চালাইছি। এখন মনে করেন বর্তমানে এর অবস্থা অনেক খারাপ, এখন ওনার ট্রিটমেন্ট বন্ধ আছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এখন আমরা বড় অসহায়, আমাদের চলতে অনেক সমস্যা। আমরা এখন আপনার স্বামী আগে কি করতো? তিনি যখন ভালো ছিলেন পেশায় কি ছিল? ড্রাইভার ছিল। আচ্ছা আচ্ছা। উনিও গাড়ি চালাইতো। আচ্ছা, উনি কোথায় গাড়ি চালাইতো? উনি এই যে মিরপুরে শিকর পরিবহন চালাইতো। আচ্ছা, তো তারপরে যখন ওনার এই যে এখন যে চিকিৎসা খরচ, এটি আপনাদের কোনো মানে পরিবারের কেউ যোগান দিচ্ছে কিনা, বা কিভাবে পাচ্ছেন? পরিবারের কেউই দিচ্ছে না। মনে করেন আমি এরকম আপনাদের মতো ভাই বেরাদার যারা আছে হেগর থেকে এরকম আইনা মনে করেন খুশি হইয়া যে যা পারছে এভাবে দিচ্ছে, এই পর্যন্ত এটি দিয়ে ট্রিটমেন্ট চলছে। এ পর্যন্ত কত টাকা গেছে চিকিৎসা? 2,20,000 টাকা গেছে। 2,20,000 টাকা। জি। আচ্ছা, তো এখন ওনার মানে এই যে ওনার এখন চিকিৎসা চলে কিনা, বা কেমন আছে বর্তমানে? চিকিৎসা চলে না, বিদায় চালাইতে পারতেছি না দেখে মনে করেন হসপিটালের নাম কাইটা দিচ্ছে। এখন ওনার আপাতত বাসায় রাখছি। এখন আমি কিভাবে চলবো, কিভাবে ট্রিটমেন্ট করব, এই জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আমারে বাঁচানোর মতো আপনার একটা
ই করবেন। আপনার কি কাছে ধরনের সহযোগিতা চান? চাই যেমন আমার স্বামীর 2টা পাও নাই, আমার 2টা বাচ্চা আছে, আমার মনে করেন সংসারের হাল উনি, এখন তো আর ওনার খাইতে উনি আমার খাওয়াইতে পারবে না। আর ওনার চিকিৎসা মনে করেন নিম্নত এখনো অনেক দূর বাকি। ওনার এই যে এই পাওটা, এই গেল বৃহস্পতিবার অপারেশন হয়েছে, পাওটা এখনো সেলাই কাটা হয় নাই। এখন চিকিৎসার অভাবে উনি মনে করেন এইভাবে আসছে। এখন সামনে কি হয় তা আমি বলতে পারি না। এই জন্য আমি আপনাকে দৈনিক কোনো ওষুধ দৈনিক লাগে? হ্যাঁ, দৈনিক ওনার 1200 টাকার ওষুধ লাগে দৈনিক। কিন্তু আমি এতদিন মনে করেন যেভাবেই হোক চালাইছি, আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আমি পারতে আসি না চালাইতে। তো উনি তো এই যে যখন ভালো ছিল তখন আপনার মানে সংসার তো উনি চালাতো, এখন যে ওনার বর্তমানে অবস্থা, উনি তো আসলে কর্ম করার মতো এখন আর মানে উপযুক্ত নয়। তো কিভাবে আসলে আপনাদের সংসারটি চলবে বা উপার্জন করার মতো কেউ আছে কিনা? উপার্জন করার মতো এখন আমি ছাড়া তো দেখি যে আমার সংসার আর কেউই নাই। আমার একটা ছেলে ছোট, ওই যে 7 বছর বয়স, আর একটা এই সবাই 17 বছর বয়স। ও মনে করেন আসিল পড়াশোনার অবস্থায়, এখন তো আর পড়াশোনা করতে পারবে না, এখন এই আপাতত এই যে কাজে লাগাই দিচ্ছে। তো আমাদের যারা দর্শক আছে মানে ভিডিওটি দেখছে, তারা সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা মানবতার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন, সব সময় আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। তো আমরা প্রত্যাশা করব আসলে এই যে ভাইটিকে আমরা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, আসলে তিনি স্বয়ং সম্পূর্ণ ছিলেন, তার 2টি পা ছিল এবং নিজে কর্ম করে খেতেন। আসলে বর্তমানে তিনি একটি দুর্ঘটনায় তার 2টি পা হারিয়ে পঙ্গুবরণ করে বাসায় আছেন। তো তার 2 সন্তান সহ তাদের 4 জনের পরিবার। আসলে মানুষ অসহায় না হলে এই আমাদের যে ইউটিউব প্রতিবেদনগুলো আমরা প্রচার করি সেখানে আসলে তারা আসেন না। যখন তাদের দেওয়ালে পিঠ থেকে যায় তখনই তারা একমাত্র এইটি পথ আছে যেখানে মানে হৃদয়বান এবং সমাজে যারা বিত্তশালী আছে তাদের সামনে ভিডিওটি তুলে ধরার জন্যই হলো মূলত তারা আসেন। তো আসলে আমরা চাই আপনারা যদি কেউ থাকেন বা কোনো হৃদয়বান থাকেন, আপনারা এই পরিবারটির পাশে দাঁড়াবেন। তো আপনাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে কিনা বা সরাসরি আপনাদেরকে সহায়তা পৌঁছাতে পারবে কিনা? জি আছে, আমার আছে। আপনাদের কন্টাক্ট নাম্বার আছে? মুখস্থ আছে? জি। আচ্ছা, তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। আমরা যেহেতু বিভিন্ন সময়ে এই ধরনের অসহায় যারা আছে, গরিব মানুষ আছে, তাদের গল্পগুলো তুলে ধরি। সহায়তা একান্তই দর্শকদের ব্যক্তিগত বিষয়, তারা মন চাইলে করবে নতবা নয়। তো আমরা যখন আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বারটি ভিডিওতে দিব, সেখানে ভিন্ন মতের মানুষ আছে বা অনেকেই ফোন করতে পারে, এতে করে আপনারা রাজি কিনা বা ফোন নাম্বার দিতে ইচ্ছুক কিনা? জি, আমরা রাজি। আচ্ছা, কোনো পরবর্তী কোনো সমস্যা হবে না তো? না সমস্যা ভাই, সমস্যা আর কি হবে, সমস্যা যা হবে তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আপনাদের কন্টাক্ট নাম্বারটি একটু বলেন, মুখস্থ আছে? 0175 0175 31 31 69 69 331 331। আচ্ছা, এই কন্টাক্ট নাম্বারটি কি বিকাশ করা? জি জি। আচ্ছা, তাহলে আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে বলেন, আপনি বলেন ভাই, বলেন আপনি। হ্যাঁ, আপনি বলেন, কিছু বলেন। আমি ভাই কি করবো ভাই, আমার তো বলার কিছুই না। আমি আমাদের সামনে কেমনে চলবো, কেমনে কি খাবো, আমার 2টা বাল বাচ্চা আছে, আমার এখন ওষুধ পানি চলতে আসে না, আমার খুব অবস্থা খুব খারাপ, এখন খুব চলতে পারতে আসি না আমার। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি চান, আমরা কন্ট্যাক্ট নাম্বারটি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে এই পরিবারটিকে আপনারা আপনাদের সাধ্যমতো আপনারা চাইলে আপনাদের যে কোনো সহায়তা পৌঁছাতে পারেন। আসলে মানুষ মানুষের জন্য, এই কথাটি যেমন সত্য তেমনি মানুষ মানুষের পাশে থাকবে, এটি আমরা প্রত্যাশা করি। এই ভিডিওটি আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।